ডক্টর ইউনূসের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস ভঙ্গ করে তিনি এখন কিংস পার্টি গঠনে মনোনিবেশ করেছেন। আমরা ভাবি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ল্যাবর থ্যাবর ক্যারেক্টার, অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। বাট আস্তে আস্তে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস হুট করে ওই 5ই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই। তার একটা মিশন আছে, একটা স্বপ্ন আছে। 5ই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আওয়ামী লীগের ওই ফটো সেশন কর্মসূচি বাংলার মাটিতে চলবে না, আমরা সবাই মিলে প্রতিহত করে দেবো ইনশাআল্লাহ। ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে, যা সম্পূর্ণ সমর্থন করি। বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনূসকে সরাতে, তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে। সামনে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি, এটা বুঝতে পেরে তারেক রহমান বারবার রিপিটেডলি নেতাকর্মীদের 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারেক রহমান মনে করছেন বারবার, সর্বশেষ আমি এখন যে বক্তব্যটা বিশ্লেষণ করছি, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা তা 5 আগস্ট দেখেছি। কোনো কোনো গণমাধ্যম শিরোনাম করেছে জনগণের বিরুদ্ধে গেলে কিন্তু আমাদের অবস্থা 5 আগস্টের মতো হবে। আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার যাবে? তবে কথা একটাই, এই সরকার তার দুর্বলতার কারণে, তার সময় ক্ষেপণের কারণে পরাজিত ফ্যাসিবাদকে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে কিনা সেটাই বিবেচনা করতে হবে। রাজনীতির খেলা আসলে খুবই কঠিন একটা খেলা, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। প্রিয় দর্শক, এবার রাজনীতিটা কেমন হতে যাচ্ছে আপনি কি আন্দাজ করছেন? একদিকে বিএনপি অতি দ্রুত নির্বাচন চাচ্ছে, অতি দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অতি দ্রুত নির্বাচনের আশাবাদী বিএনপি। অন্যদিকে সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে আবার শিক্ষার্থীরা বা সমন্বয়করা উপদেষ্টা মণ্ডলী মিলে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে। আর এরপরে কিন্তু নতুন করে রাজনৈতিক পাড়ায় আবারও একটা সরগরম সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে অনেকে দোষারোপও করা শুরু করে দিয়েছে যে ডক্টর ইউনূস খবরদার, খবরদার, দেশ সংস্কারের নামে রাজনৈতিক দল গঠন করবেন না। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো আমি আসলে কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া, সেই ভিডিওগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে। ভিডিও শুরুতে দেখেই তো বুঝতে পেরেছেন যে ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে, যা সম্পূর্ণ সমর্থন করি। বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনূসকে সরাতে, তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে। সেনাবাহিনী মনে করছে যে সবাইকে, সব খুনিকে একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। দেশটা আরও একবার ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে ভারত এবং বাংলাদেশের ভেতরে ভারতের পোষা মির্জাফররা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। আরেকদিকে যদিও তারেক রহমান বলছেন যে ওনার দলের মাঝখানে কেউ যদি দায়িত্বহীনতার পরিচয় দেয়, তার জন্য উনি বা ওনার দল দায়ী থাকবে না, কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিএনপির উপরের যে নেতারা, মির্জা ফখরুল, শামসুজ্জামান দুদু, তারপরে আরও যারা আছে পরিচিত মুখ, আমির খসরু ইত্যাদি, তারা স্পষ্টত দেশদ্রোহিতা করে যাচ্ছে এবং স্পষ্টভাবে ভারতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। বাংলাদেশের স্বার্থ রক্ষা না করে তারা ভারতের স্বার্থ রক্ষা করে যাচ্ছে। যেভাবে তারা উন্মুক্তভাবে কথা বলছে ভারতের পক্ষে, তাতে মনে হচ্ছে যে ভারত তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের গোলামি করলে, বাংলাদেশের বিরুদ্ধে তার কাজ করলে তাদেরকে গুরুত্বপূর্ণ স্থানে পরবর্তী সরকারে বসানো হবে। শুধু তারেক রহমান নয়, বিএনপির প্রতিটা দেশপ্রেমিক সদস্যের উচিত এই সকল ভারতপ্রেমী এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করা বিএনপি নেতাদের বিরুদ্ধে দাঁড়ানো। আমি অনেক আগে থেকেই জানি ছাত্রদের নতুন রাজনৈতিক দল হচ্ছে, যা সম্পূর্ণ সমর্থন করি। কারণ বাংলাদেশের এই চিরাচরিত পরিবার ভিত্তিক রাজনীতি শেষ হওয়া প্রয়োজন। নেতৃত্বের যোগ্যতায় এই বাংলাদেশে প্রধানমন্ত্রী বা দেশের নেতৃত্ব দিতে হবে, সে যেই পরিবারেরই হোক না কেন। কোনো বিশেষ মার্কা বা পরিবার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই দেশকে এরকম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। তবে মনে রাখতে হবে, এই রাজনৈতিক দল গড়তে হবে প্রজ্ঞার মাধ্যমে, দেশপ্রেমের ভিত্তিতে এবং সাহসিকতার সাথে।
আমরা দেখেছি এই 54 বছর খুব সহজেই অর্থের এবং লোভে যে কাউকে কিনে ফেলা যায়, এবং ভারত যে কাউকে কিনে ফেলে মুহূর্তের মাঝখানে বাংলাদেশিদেরকে দেশের বিরুদ্ধে কাজ করতে বা কাজ করায়। তাই এই নতুন প্রজন্মের ছাত্রদেরকেও মনে রাখতে হবে, একজন আরেকজনের উপরে নজর রাখতে হবে, অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। ছাত্রদের মাঝখানে যারা যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারবে শুধু তাদেরকেই নেতৃত্বের স্থানে তোমরা বসাও, আর নয়তো ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ বিএনপি হয়ে যাবে। সময় বেশি নেই। প্রফেসর মোহাম্মদ ইউনূস যেই দিন থাকবে না, বা ভারত যদি সফল হয় প্রফেসর ইউনূসকে সরাতে, তাহলে সেই দিনেই কিন্তু বাংলাদেশ আবার ভারতের দখলে চলে যাবে, যা কোনো মূল্যের বিনিময়ে আমাদের করতে দেওয়া যাবে না। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের বৃহত্তর স্বার্থে, বাংলাদেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনূসকে আমাদেরকে সাহায্য করতে হবে, ওনাকে টিকিয়ে রাখতেই হবে। আমরা জানি প্রফেসর ইউনূসের সরকারের মধ্যেও বহু ভারতীয় দালাল, এবং ওনার যেহেতু রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নেই, সেই জন্য অনেক সমস্যা হচ্ছে। আবার একই সাথে সেনাবাহিনী ও প্রফেসর ইউনূসের মধ্যে চলছে দ্বন্দ্ব। সেনাবাহিনী যেসব আয়নাঘরের খুনিরা আছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। সেনাবাহিনী মনে করছে যে সব খুনিকে একত্রে গ্রেফতার করলে বোধহয় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু আমি সেনাবাহিনীকে আশ্বাস দিয়ে বলতে চাই, আয়নাঘরের সকল খুনি বাংলাদেশের সকলের পরিচিত দুষ্কৃতিকারী খুনি, এবং তাদেরকে একত্রে গ্রেফতার করলে কোনো সমস্যা হবে না, বরঞ্চ এই সেনাবাহিনীর ভাবমূর্তি আর উজ্জ্বল হবে। তাদেরকে আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে সেনাবাহিনী যেই নিজের মান সম্মান ক্ষুণ্ণ করছে, তা সেনাবাহিনীর বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইদানিং আমার চোখে এসেছে ব্যারিস্টার ফুয়াদ সশস্ত্র বাহিনীর সমালোচনা করেছে, এবং আমি দেখেছি আমারই পরিচিত বেশ কিছু অবসরপ্রাপ্ত অফিসার ভীষণ ক্ষেপে উঠেছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন? আমি তো ব্যারিস্টার ফুয়াদের সবগুলো কথা শুনেছি, একটা কথাও তো ভুল বলেনি। আপনারা সত্য সবসময় তিক্ত হয়, আপনারা সত্য শুনতে ভয় পান কেন? আপনি যদি সত্যিই সশস্ত্র বাহিনীকে ভালোবাসেন, তাহলে তো সত্য শুনে ঘৃণা করার কথা না, সত্যের সামনে মুখোমুখি হওয়ার কথা, এবং সেই সত্যকে শুনে সেই পরিবর্তন বা সংস্কার এই সশস্ত্র বাহিনীতে করতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থের জন্যই। কিন্তু কেন আপনারা সত্যি শুনে রাগ হচ্ছেন? আমি তো প্রতিটা কথা শুনেছি, যেই কথাগুলো আমি গত 5 বছর ধরে বলে এসেছি সেই কথার সামারিটাই দিয়েছে ব্যারিস্টার ফুয়াদ, কোনো ভুল কথা বলেনি। আপনারা যখন সশস্ত্র বাহিনী সদস্যরা ডিজিএফআই হোক এবং অন্যান্য অনেক জেনারেলরা যারা স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের নির্দেশে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল, মানুষ হত্যা থেকে আরম্ভ করে সমুদ্র চুরি করে যাচ্ছিল, তখন কই আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই? এই 16টা বছর মুখ বন্ধ করেছিলেন, হঠাৎ করে আপনাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রেম উতলে উঠল। শোনেন, যাদের ভিতরে যত বেশি 2 নম্বরই, তারা কোন একটা সংস্থা বা ব্যক্তিকে খুশি করার জন্য তত বেশি তেলবাজি করে। এসব তেলবাজি বন্ধ করেন, সত্য কথা শুনেন, সমালোচনা শুনেন, যেটা সত্যি সমালোচনা, যেখানে ভুল আছে সেটা সংশোধন করার জন্য সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিদেরকে উপদেশ দেন এবং তাদেরকে অনুরোধ করেন। বাংলাদেশের ভবিষ্যৎ খুব অন্ধকার। বাংলাদেশের ভবিষ্যৎ ভারতের কারণে অন্ধকার নয়, বাংলাদেশের ভবিষ্যৎ এই বাংলাদেশের ভিতরের ঘরের শত্রু বিভীষণ এই মির্জাফরদের কারণে অন্ধকার। সামনে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি, এটা বুঝতে পেরে তারেক রহমান বারবার রিপিটেডলি নেতাকর্মীদের 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারেক রহমান মনে করছেন বারবার, সর্বশেষ আমি এখন যে বক্তব্যটা বিশ্লেষণ করছি, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় আমরা তা 5 আগস্ট দেখেছি। কোনো কোনো গণমাধ্যম শিরোনাম করেছে জনগণের বিরুদ্ধে গেলে কিন্তু আমাদের অবস্থা 5 আগস্টের মতো হবে। এর মানে জনগণ যেরকম 5 আগস্ট আওয়ামী লীগকে পিটিয়েছিল, দেশ ছাড়া করেছিল, ক্ষমতাচ্যুত করেছিল, রাজনীতিতে কবর রচনা করেছিল, রাজনীতি থেকে মাইনাস করে দিয়েছিল, বিএনপির অবস্থা সেরকম হতে পারে, এটা বিএনপি ধারণা করছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক দেখেন, এটা একটা তারেক রহমান এই ধারণা সম্পূর্ণ যৌক্তিক যে বিএনপি 5 আগস্টের মতো পরিণতি হতে পারে। কেন? আওয়ামী লীগ 72 সংবিধানকে ধারণ করে ফেসিস্ট হয়ে উঠতে উঠতে এক পর্যায়ে জনগণ 5 আগস্ট ঘটিয়েছিল, সেই 72 সংবিধানকে এখন ধারণ করে বিএনপি। অতএব মৌলিকভাবে রুট আওয়ামী লীগকে যে কারণগুলো 5 আগস্টের দিকে নিয়ে এসেছে সেই রুটগুলো কিন্তু বিএনপি ধরেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করেছিল, চেতনা ব্যবসা করেছিল। বিএনপি জিয়াউর রহমানের পর থেকে কখনো চেতনা ব্যবসা, মুক্তিযুদ্ধ ব্যবসা করেনি, কিন্তু এখন ধরেছে। এর মানে বোঝা যায় সে 5 আগস্টের দিকে যাচ্ছে। এরপরে ভারতের দালালি করা, আওয়ামী লীগ ওই ভারতের দালালি করতে করতে 5 আগস্ট নিয়ে এসেছিল তাদের ভাগ্যে, আর বিএনপিও সেম কাজ করছে। আওয়ামী লীগও দ্রুত নির্বাচন, সময় মতো নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা, নির্বাচন দেরি করার কোনো সুযোগ নেই, এইসব কথাবার্তা কিন্তু প্রচুর বলতো, গণতন্ত্রের কথা প্রচুর বলতো।
বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন দেরি করা যাবে না, নির্বাচনই সব সমস্যার সমাধানে সেম কথাগুলো বলছে, অথচ জনগণের ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচন, এর জন্য সংস্কার, এগুলোর কথা বলছে না। অতএব বিএনপির বিরুদ্ধে 5 আগস্ট যে ঘটতে পারে, এটাতে তারেক রহমান মনে করার পেছনে মৌলিক কিছু বাস্তবতা আমি তুলে ধরলাম যে হতে পারে। সবথেকে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে জনগণ, শিক্ষার্থীরা প্রচন্ড বিরক্ত ছিল। বিএনপির ক্ষেত্রে সেম। এখন চাঁদাবাজদের কারণে, বিএনপি, ছাত্রদল, যুবদলের চাঁদাবাজদের কারণে, লুটপাটের কারণে, তাদের অত্যাচারে জনগণ অতিষ্ঠ এবং বিরক্ত। অতএব আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় থেকে তারপরে 5 আগস্টের ঘটনা এসেছিল, আর বিএনপি ক্ষমতা আসার আগে কিন্তু 5 আগস্টের হিসাব নিকাশ শুরু হয়ে গিয়েছে। একেবারে ভিত্তিগত কারণ তো বললাম ভাতৃ সংবিধান, কেন বিএনপির বিরুদ্ধে 5 আগস্ট করতে পারে ভবিষ্যতে। আর ইনস্ট্যান্ট কারণ হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি, লুটপাট, অন্তর্কন্দল। আপনি যদি পত্রিকার পাতা খুলেন, সকালে ঘুম থেকে উঠে 2-4টা পত্রিকা হাতে নেন, দেখবেন যে বিএনপির চাঁদাবাজি নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কোনো নিউজ নাই। আপনি পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে, নিউজ স্ক্রল করলে, ওই বিএনপি 2 গ্রুপে গোলাগুলি, গুলিবদ্ধ, 2 গ্রুপে মারামারি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল গোলাগুলি, অমুক ছাত্রদল নেতা নিহত, চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খেয়েছে বিএনপি নেতা, ছাত্রদল নেতা, এগুলোই, এছাড়া কিছু নেই। অতএব জনগণ একটা 5 আগস্ট তাদের বিরুদ্ধে ঘটাতে পারে। তারপর আমাকে ধন্যবাদ জানাই এই বিষয়টা উপলব্ধি করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা 5 আগস্ট দেখেছি। 5 আগস্ট থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এখন বিএনপি নেতাকর্মীদের কেন 5 আগস্ট থেকে শিখতে বলছে যে তারা সেদিকে যাচ্ছে, আর তারেক রহমান কেন দেশে আসেন? ওই ভয় আসেন না যে জনগণ আর একটা 5 আগস্ট ঘটাতে পারে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 31 দফা আমরা জনগণের কাছে নিয়ে যাবো। আমি আগেই বলেছি 31 দফা ইনভ্যালিড হয়ে গিয়েছে, কারণ 31 দফার মৌলিক যে গুরুত্বপূর্ণ দাবিগুলো সেটা এই সরকারই বাস্তবায়ন করতে যাচ্ছে, তাহলে 31 দফার কোনো গুরুত্ব থাকে না। 31 দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই 5 আগস্টের পরিণতি হবে। যে রাজনৈতিক দলই হোক, 5 আগস্টের পরিণতির বাইরে থাকতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। এই নসিহত কেন করেন একটা দলের নেতাকর্মীদেরকে? সিনিয়র নেতারা একটা বিশেষ নসিহত কেন করেন? ওইটার ঘাটতি আছে, যেটা ঘাটতি নেই সেটা করেন। এবং জনগণের সাথে বিএনপি নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণকে নিয়েই এই দেশ, এই দেশের মালিক হচ্ছে জনগণ। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণই সিদ্ধান্ত নেবে। বিএনপি একটা বাবুলে আছে যে বিএনপি ক্ষমতায় এসে গেছে, এই জনপ্রিয় সেই জনপ্রিয়তা, কিন্তু না, অলরেডি এই হাইপোথেসিসগুলো সামনে আসছে যে বিএনপি বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। এই আলোচনা কিন্তু সামনে আসছে। আমরা জনপ্রিয় কিনা দিন শেষে তা জনগণের সিদ্ধান্ত, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না, তাকে শেল্টার দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। তিনি আরো বলেন, বিগত 15 বছর, আচ্ছা এই যে শেল্টার দিবেন অমুক তমুক, এটা হচ্ছে একটা অবাস্তব কথা। বিএনপির যে সাংগঠনিক কাঠামো, এদের শেল্টার আসবে। দেখেন, একটা ইউনিয়ন পর্যায়ে ছাত্রদল বা যুবদল নেতা চাঁদাবাজি করলে, যেটা নিয়মিত করে, এটা কি তারেক রহমানের পক্ষে আলাদাভাবে এই কেসটা নিয়ে সলভ করা সম্ভব না। এটা উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা দেখবে, অথবা জেলা পর্যায়ের নেতারা দেখবে। এখন উপজেলা, জেলা পর্যায়ের লোকজন তো এইসব লোকজনকে পালে, তখন বলে যে ঠিক আছে, ধরা খেয়েছো চাঁদাবাজি করে, একটু চুপচাপ থাক, একটা ব্যবস্থা নিয়ে পরে আবার ঠিক করে দিব। এবং সেটাই হয়, পরে আবার তাদেরকে ধরে নিয়ে যায়। অতএব শেল্টার দিবে না, কথা বললে তো হবে না ভাই। শেল্টার দেয়া এটা বিএনপি সাংগঠনিক সিস্টেম। এবং চাঁদাবাজের ভাগ পায়। আপনারা দেখেছেন না, 28 অক্টোবরের আগে পরে আন্দোলনের জন্য ফান্ড গঠন হয়েছিল বিএনপি, দেশে বিদেশ থেকে অনেক টাকা পয়সা উঠিয়েছিল। সে ফান্ড নির্যাতিত ওয়ার্ড ইউনিয়ন পর্যায় পর্যন্ত যায় নাই, থানা পর্যায় পর্যন্ত যাওয়ার আগে খেয়ে ফেলেছে, কোটি কোটি টাকা ফান্ড খেয়ে ফেলেছে। দিস ইজ বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে লেবাথেবা ভাবেন। আসলে কি তিনি লেবাথেবা? এত বড় স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকের তিনি একজন ওনার বা এটা স্রষ্টা, একজন নোবেল লরিয়েট, বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ওনার থেকে সামান্য বক্তব্য নেওয়ার জন্য ওনাকে দেশে বিদেশে আমন্ত্রণ জানায়। বাট আমরা ভাবি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ল্যাবর ক্যারেক্টার, অনেকেরই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। বাট আস্তে আস্তে একটা বিষয় স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস হুট করে ওই 5ই আগস্ট তিনি রাষ্ট্র ক্ষমতার এই প্রধান দায়িত্বে বসেন নাই। তার একটা মিশন আছে, একটা স্বপ্ন আছে। লাস্ট 1/11 সরকারের সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৎকালীন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা অফার করা হয়েছিল যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে যান, মানে প্রেসিডেন্ট হন আর আমরা দেশ কন্ট্রোল করি। তখন তিনি রাজি হননি। এরপর একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে হুট করে তিনি সরে গিয়েছিলেন। আর এবার যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, আস্তে আস্তে তার সেই পুরনো স্বপ্নগুলো অথবা বাংলাদেশকে নিয়ে তার যে অদূরদর্শী চিন্তাভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, এই বাংলাদেশের লিড কে করবে, কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ থাকবে, মানে এরকম নানান চিন্তাভাবনার প্রতিফলন আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের যে রাজনৈতিক দল গঠনের ইস্যু, সেই ইস্যুতে। অনেকেই বলার চেষ্টা করছেন, বিশেষ করে বিএনপি সহ অনেকেই, যে ছাত্রদের এই রাজনৈতিক দলের উদ্যোক্তা অথবা পেছন থেকে সবচেয়ে বড় সাপোর্টকারী ভূমিকা রাখা ব্যক্তিরা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন যে নেতৃত্বে, বাংলাদেশের নেতৃত্বে তরুণরা সামনে আসুক। ইভেন এই জুলাই আগস্ট বিপ্লব সম্পর্কে তিনি ফিনান্সিয়াল টাইমসের যে পডকাস্ট আছে সেখানে বলছিলেন যে এই তরুণরা যে জিনিসটা অর্জন করছে, এটা যদি তাদের হাতে না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে।
পুরনোরা নতুনরা এটা ব্যালেন্স করতে পারবে না। সো এখানে তরুণরা ডিজার্ভ করে। তো এই সকল কিছু থেকে অনেকেরই ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উৎসাহেই আপনার ছাত্রদের এই রাজনৈতিক দল হয়তো এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ মাঠে আসতে যাচ্ছে, আসতেই পারে। আমরাও চাই বাংলাদেশের মূলধারার রাজনৈতিক দলের সংখ্যাগুলো আরও বাড়ুক, যেন যেই দলগুলো আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা আরও যারা, তারা যেন এটা মনে না করে বলে যে আমরাই খালি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবো, বাবার পরে মেয়ে, মেয়ের পরে বউ, বউয়ের পরে পোলা, পোলার পরে নাতি, এটা ফ্যামিলি লিগেসির মধ্যে যেন এটা আটকে না যায়। এখন বিএনপি বা অন্যান্যরা কীভাবে দেখছে? বিএনপি বলছে যে আপনার রাজনৈতিক দল করবেন করেন, তবে সরকারে থাকা পোলাপাইন যদি অথবা সরকারে থাকা কেউ যদি এই রাজনৈতিক দল গঠনের পক্ষে সহযোগিতা করে তাহলে এটা জনগণ মেনে নেবে না। এখন জনগণ, আমি বারবার বলি, মানে জনগণের নাম ব্যবহার করে বিএনপিপন্থী জনগণ মেনে নেবে না, আওয়ামী লীগপন্থী জনগণ আবার আওয়ামী লীগের সাথে মেনে নেবে না, এটা আলাদা আলাদা একটা ইস্যু আছে। এখন আজকে রুহুল কবির রিজভী সাহেব, মির্জা ফখরুল ইসলাম সাহেব, জনাব তারেক রহমান সাহেব, তারা কিন্তু এখন ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন, ছাত্রদের রাজনৈতিক দলকে তারা ওয়েলকাম করছেন, বাট সরকারি পৃষ্ঠপোষকতা হলে সেটা জনগণ মেনে নেবে না। এখন জনগণের মধ্যে বা দলগুলোর মধ্যে কেন এই চিন্তা? দলগুলোর মধ্যে চিন্তার মেইন একটা জিনিস হচ্ছে কি, ধরেন আমি একটা জিনিসের উদ্যোক্তা, আমি চাচ্ছি এই জিনিসটা হোক, এটা আমার স্বপ্ন। সো আমি এবার যখন রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ জায়গাটায় আসি, আমার অধীনস্থ যারা আছে সরকারি বেসরকারি কর্মচারী কর্মকর্তারা, আমাদের এই দেশে কি হয়, ক্ষমতায় যে থাকে তারা সবাই চাপে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে বা সবাই, মানে মোটামুটি আমরা সর্বোচ্চ ক্ষমতাশীল ব্যক্তিটারে কিন্তু আমরা মানে এক ধরনের গোলামি বা বশ্যতার মধ্যে আমরা স্বীকার করে নেই। তো বিএনপির ভয় হচ্ছে যে ধরেন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের উৎসাহী যদি এই রাজনৈতিক দলটা গঠিত হয়, তাহলে আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে একটা মেসেজ ক্রিয়েট হয়ে যাবে কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলটার উদ্যোক্তা, প্রকাশ্যে না অপ্রকাশ্যে কথাবার্তা এগুলো এখন সামনে ক্লিয়ার, যে হয়তো ঝাইরাক আসতেছেন না বা সরাসরি বলতেছেন না, কিন্তু পাবলিক বুঝতেছে যে না, এই দলটার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা। তো সেখান থেকে নির্বাচন হইলে এই যে সিস্টেম বা নির্বাচন কমিশনকে যারা সহযোগিতা করবেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীরা, তারা কি এটার বাহিরে গিয়া একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে? বিএনপির কিন্তু প্রশ্নটা এই জায়গাতেই, যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যদি কোনো দলকে প্রমোট করেন, ব্যাকগ্রাউন্ডেও থাকেন, তো স্বাভাবিকভাবে এটা প্রশাসনের কাছে একটা বার্তা চলে যাবে, নতুন কিছু এখানে ঘটতে পারে। সেই ভয় থেকে বিএনপি মনে করতেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কিংস পার্টি এটা যদি করা হয় তাহলে জনগণ মেনে নেবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি তিনি কিন্তু বলছেন না, বাট বিভিন্ন বক্তব্যে তিনি দেশে বিদেশে যেখানে যাচ্ছেন তার বক্তব্যগুলোতে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে তিনি চাচ্ছেন যে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্বে তরুণরা আসুক। এখন তরুণদের তিনি কেন চাচ্ছেন? কারণ এখানে বাংলাদেশের যে সিস্টেমটা হয়ে গেছে, এখন এই সিস্টেমের পরিবর্তনের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলো কথা বলে, কিন্তু কথা বলার পরেও সিস্টেমের কি পরিবর্তন হয়? এবার আমরা বিএনপিকে একটু ব্যতিক্রম দেখছি, জামাত কখনো রাষ্ট্র ক্ষমতায় এককভাবে আসে নাই, তারাও সুন্দর কথা বলছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আসলে এই কথাগুলো থাকবে কিনা, এই রূপটা থাকবে কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা। এমনকি যারা যে যে দল করি আমরা ভাই ভাই নিচ্ছি, ক্ষমতায় যায় নেই, এরপরে খেলা হবে। কিন্তু আগামী দিনে সুন্দর একটা ভবিষ্যৎ বাংলাদেশ, যেখানে ধরেন বৈষম্য থাকবে না, মব জাস্টিস থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, মানুষ রাজনীতি করবে দেশের জন্য, পুরো সিস্টেম যার যার ব্যক্তি অধিকার সে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, এরকম কিন্তু আমরা সবাই চাই পশ্চিমা বিশ্বের মতন। কিন্তু এটাকে অ্যাপ্লাই করা অনেক কঠিন বিষয়, কারণ বাঙালির রক্তের মধ্যে চিরাচরিত কিছু দোষ আছে, আমরা এগুলো চাইলে এগুলো থেকে মুক্ত হইতে পারি না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তের মেইন বিষয়টা হচ্ছে যে তিনি ভাবছেন যে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বা ফেসিবাদকে উৎখাত করতে 1000-এরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, হাত পা হারিয়েছেন, তাদের আত্মত্যাগী এখনকার এই বাংলাদেশের সিচুয়েশন হয়েছে। সো এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের হাতেই নেতৃত্ব থাকা উচিত। 5ই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আওয়ামী লীগের ওই ফটো সেশন কর্মসূচি বাংলার মাটিতে চলবে না, আমরা সবাই মিলে প্রতিহত করে দেবো ইনশাআল্লাহ। যদি মডেলটা হয় গণতন্ত্র, সবচাইতে বৈষম্যহীন অবস্থান হলো নির্বাচন, যেখানে একজন চাপরাশি থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত একটা ভোটের মালিক। মনে রাখবেন, আগামীতে এদের ভয় একমাত্র নির্বাচন। শুধু এই ভারত দিল্লি না, এই ঘরের ভিতরে, এই দেশের ভিতরে এই ভারতের দালালরা সহ আরো অনেকে যারা এই নির্বাচনকে ভয় পায়, তাদের ভয় মাত্র একটাই, যত রকম পার্টি করেন, কিংস পার্টি করেন, XYZ, ফেক লীগ, নানান লীগ করেন, মনে রাখবেন আগামী নির্বাচন হবে সেই নির্বাচন। আপনারা কখনো এতেকার দেখছেন? 10 দিন মসজিদে থেকে নিউ রাধুনিকি এখন বাজারের সেরা, সব অনুষ্ঠানে ধুমছে চলছে। কেনার সময় মামুন ফুড প্রোডাক্টস দেখে কিনুন। মানুষজন 3 দিন আগে থেকে সেন্টারে বসে থাকবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। প্রত্যেকটা বাংলার জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার নিজের ভোট নিজে নিশ্চিত করবে, এটাই হলো তাদের ভয়। আপনাদের কিন্তু কোনো সমস্যা থাকার কথা না, আপনারা আসছেন নির্বাচন দিয়ে চলে যাবেন। আপনারা নিজেদের অবস্থানটা স্পষ্ট করুন। এই মাফিয়া হাসিনার সরকারের আমলে এই ভারতের সাথে যত রকম অবৈধ চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো প্রকাশ করুন, অবিলম্বে সেই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করতে হবে। শেখ হাসিনাকে একটা অনুরোধ জানাতে চাই, আপনি তো আপনার মরহুম পিতার নাম ব্যবহার করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার নিজেকে দেশপ্রেমিক বাংলাদেশী প্রমাণ করার চেষ্টা করেছেন। আপনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমান ইন্তেকালের পর ঠিকমতো একটা জানাজাও পড়ানো যায় নাই, কিন্তু তারও সৌভাগ্য, তিনি বাংলাদেশের মাটিতে অবস্থান করার সৌভাগ্য অর্জন করেছে, কবরটা বাংলার মাটিতে হয়েছে।
আপনাকে আমি অনুরোধ জানাতে চাই, আপনি যদি খাঁটি দেশপ্রেমিক হয়েই থাকেন, যেই দাবি এতদিন করতেন, তাহলে ওই দিল্লির দালালি, ভারতের পা ছাটা বাদ দিয়ে বাংলাদেশে ফেরত আসুন। অন্তত মৃত্যুর পর আপনার কবরটা দেশের মাটিতে হওয়ার সৌভাগ্য হবে। এখন যেভাবে দিল্লির পা ছেটে ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী সেজেছিলেন, যেভাবে এখন ভারতে আছেন, তাতে যদি ওখানে মৃত্যুবরণ করেন তাহলে দেশে ফিরার সুযোগ হবে না। ওপারে কবর দিবে নাকি আগুনে পুরাবে তা কিন্তু আমরা বলতে পারছি না। অতএব দেশে আসুন, জনতার মুখোমুখি হন, অনুশোচনা আপনার হবে না জানি না। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো বিস্তারিত আলোচনাগুলো শোনার পরে আপনাদের কি ধারণা, কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে এখন জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।